নমস্কার। বিবাহ, এই বিয়ে ব্যাপারটা বা বিবাহ বলুন, আজকে আমাদের সমাজে একটা বেশিরভাগ বাড়ির হেডেক, চিন্তার কারণ। প্রথমত পাত্র পাত্রী পাওয়া নিয়ে, ঠিকমতো পাত্র পাওয়ার ক্ষেত্রে বা পাত্রী পাওয়ার ক্ষেত্রে, বা তাদের উপযুক্ত পাত্র বা উপযুক্ত পাত্রী পাওয়ার ক্ষেত্রে। দ্বিতীয়ত বিবাহ আদৌ হলেও তার পরবর্তী জীবনটা, সেই জীবনটা সুখমধুর হবে তো? কারণ সমাজে বেশিরভাগ বিবাহই আজকে একটা খুব বিপদ সীমার পাশে এসে দাঁড়িয়ে আছে, আর বহু বিবাহ তো অলরেডি কোর্টে চক্কর খাচ্ছে। বিয়ের ক্ষেত্রে যদি একটু সতর্ক সাবধানতা অবলম্বন করা যায়, তাহলে মনে হয় অনেকগুলো ব্যাপার ওভারকাম করা যেতে পারে। সব সমস্যার যেমন সমাধান হয় না, এটা যেমন পৃথিবীর একটা চিরন্তন সত্য, তেমনি অনেক সমস্যার কিন্তু সমাধানও হয়, এটাও পৃথিবীর কিন্তু চিরন্তন সত্য। কিছু চার্ট দেখে আমরা পরিষ্কার বলে দিই এই ছেলের সাথে এই মেয়ের বিয়ে দিলে কখনোই টিকবে না, নো, এখানে দেবেন না। আবার কিছু চার্টের যদি কিছু জায়গা গুলোকে একটু মেরামত সারিয়ে যদি বিয়েটা দেয়া যায়, বিয়েটা কিন্তু সুখের হয়। তা বিয়ের ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ কি করি, যে ছেলের 36টা গুণ মেয়ের 36টা গুণকে মেলায়, সেখানে মোটামুটি 20-র ওপরে মিলে গেলে আমরা বলি বা বিয়ে দেয়া যায়। কিন্তু বর্তমান যুগে এই বিচারটা ব্যাকডেটেড হয়ে গেছে। 36, 37, 36-এ 34, 32, 28, 27 এরকম গুণ মিলেছে, এরকমও ছেলে মেয়ের ডিভোর্স হয়ে গেছে। হোয়াই? এর কারণটা কি? কারণ চার্টের মধ্যে আরো অনেক কিছু দেখার থাকে। এই জনিকুট মিলন বা এই যে মিলনটা আমরা দেখি, এর থেকেও ছেলের 36টা আর মেয়ের 36টা গুণের এর বাইরেও আরো অনেক কিছু দেখার থাকে। সেই জায়গাগুলোকে বুঝতে হবে। কি? ছেলের অষ্টমপতি গ্রহ কোথায় অবস্থান করছে? বিয়ের ক্ষেত্রে যে মেন গ্রহটা সপ্তমপতি, লগ্নের সপ্তমপতি, সেই গ্রহটি চার্টের কোন ঘরে অবস্থান করছে, কত ডিগ্রিতে করছে, কার সঙ্গে সহাবস্থান করছে, বিশেষ করে সবচেয়ে বেশি হাইলাইট করা দরকার কোন নক্ষত্রে সেই গ্রহটা বসে আছে, এবং সেই নক্ষত্রপতি গ্রহ সেই বা কোন নক্ষত্রে বসে আছে। পঞ্চমপতি, লগ্নপতি, পঞ্চমপতি, সপ্তমপতি, একাদশপতির প্রপার কানেকশন আছে কি না। দ্বাদশপতি, অর্থাৎ যেখান থেকে শয্যাসুখ, ম্যারেজের পর যে শয্যাসুখ, সেই দ্বাদশপতি গ্রহ কতটা ডিস্টার্বড বা তার পরিস্থিতি কি রয়েছে। পঞ্চম স্থান থেকে হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, আর চতুর্থ স্থানটা হলো তারা যে বাস্তুতে রয়েছে, তাদের সাংসারিক ঘরটা, তাদের ফ্ল্যাট বা বাড়িটা, সেই চতুর্থপতি বা কি পরিস্থিতিতে রয়েছে। পঞ্চমপতি থেকে সম্পর্কের বিচার করা হয়, সেই পঞ্চমপতি কোন নক্ষত্রে রয়েছে, প্লাস মাঙ্গলিক আছে কিনা। মাঙ্গলিক মানেই যে সবসময় খারাপ তা নয়, অনেক মাঙ্গলিকের কোনো নেগেটিভ এফেক্টই পড়ে না, কিন্তু কিছু কিছু মাঙ্গলিক আছে যেটাকে মঙ্গলবৎ মাঙ্গলিক বলে, যে মঙ্গল রাহুর নক্ষত্র, কেতুর নক্ষত্র বা শনির নক্ষত্রে বসে নেই তো। চার্টে বৃহস্পতি গ্রহ কতটা পাওয়ারফুল হয়ে আছে, শুক্রের পরিস্থিতি কি, শুক্র গ্রহ কোথায় বসে আছে। কারণ প্রত্যেকটা গ্রহের একটা ভূমিকা রয়েছে আমাদের বিবাহিত জীবনে। সবচেয়ে বেশি ভূমিকা হলো আমাদের বিবাহিত জীবনে মঙ্গল গ্রহের। তাই ছেলে এবং মেয়ের উভয়ের মঙ্গলের অবস্থানটাকে খুব গুরুত্বের সাথে বিচার করার দরকার। দ্বিতীয়ত হলো বিবাহ মানে দুটো মানুষের মনের মিলন, মনের বিচার হয় চন্দ্র থেকে, আর লগ্নের পঞ্চমপতি অনেকটা ভাইটাল গুরুত্ব নেয়, কারণ পঞ্চম স্থান হলো বুদ্ধি, মাইন্ড এবং মেন্টালিটি, দুটোর সংমিশ্রণই তো আমরা আমাদের সামনের মানুষের সঙ্গে ব্যবহার করি। তাই ছেলে এবং মেয়ের চন্দ্রের পরিস্থিতি এবং দুজনের পঞ্চমপতির পরিস্থিতি কি আছে। চতুর্থপতি, অর্থাৎ তারা যে ছাদের তলায় থাকবে,
সেইখানকার বাস্তু, সেই চতুর্থপতি অর্থাৎ যেটাকে আমরা সৌভাগ্যস্থান বলে থাকি, সেই চতুর্থপতি কি পরিস্থিতিতে রয়েছে। নবমপতি অর্থাৎ লগ্নের নবম স্থান থেকে আমরা ভাগ্যের বিচার করি, সেই নবমপতি ছেলে এবং মেয়ের চার্টে কি রোল প্লে করছে সেটা দেখার দরকার আছে। এবং সর্বোপরি এখনকার দিনে অর্থটাকে দেখা খুব দরকার আছে। অর্থ না থাকলে ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যায়, কথায় বলে। তা ছেলের দ্বিতীয়পতি এবং ষষ্ঠপতি, একাদশপতি পরিস্থিতি কি, এবং দুজনের চাকরি যদি করে বা ব্যবসায়ী হয় তাহলে সেক্ষেত্রে তাদের জব স্টেবিলিটির জায়গাটাও দেখার দরকার আছে। কারণ জব বা ব্যবসা যদি ঠিকমতো না থাকে বা না হয় আফটার ম্যারেজের পরে, তখন একটা ওই রিলেটেড অশান্তি চলে আসবে। তা জব আমরা বিচার করি কি, জবের মেন ঘরটা হলো কর্মস্থান, হলো লগ্নের দশম স্থান। সেই দশমপতি গ্রহ কোন নক্ষত্রে বসে আছে সেইখানে, অর্থাৎ দশমপতি লট, সাবলট এবং ক্যাসপার লট আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কি পরিস্থিতিতে রয়েছে। নবমপতির লট, সাবলট এবং ক্যাসপার লট কি পরিস্থিতিতে রয়েছে, এই জায়গাগুলোকে প্রপারলি দেখতে হবে। এবং আমাদের দ্বাদশপতি অর্থাৎ লগ্নের 12 নম্বর ঘরের যে অধিপতি গ্রহ, তার অবস্থান কি আছে চার্টে, দুটো চার্টে। টোটাল এই ব্যাপারটা দেখলে তবে একটা আমরা স্থির হতে পারবো। সেকেন্ড, আর একটা জিনিসও দেখার দরকার যে অনেক বাড়িতে কি হয়, একটা ননদকে নিয়ে প্রবলেম আসে। তা ছেলের বোনের স্থান, এটা মূলত ছেলের লগ্নের তৃতীয় স্থান থেকে বিচার করা হয়। ছেলের মাতৃস্থান, এটা পাত্রের লগ্নের চতুর্থ স্থান থেকে বিচার করা হয়। সেই ছেলের লগ্নের চতুর্থপতির সাথে মেয়ের সপ্তমপতির অবস্থানগত কানেকশন, মেয়ের সপ্তমপতির সপ্তমে কোন গ্রহ রয়েছে, ছেলের সপ্তমপতির সপ্তমে কোন গ্রহ রয়েছে, দুজনের রাশি লগ্ন সমসপ্তমের সম্পর্ক তৈরি করছে কিনা, দুজনের রবির সপ্তমে কি রয়েছে। আর আরেকটা জিনিস সবাইকে বলি দর্শক বন্ধু, লগ্নের, সেটা ছেলেরই হোক আর মেয়েরই হোক, লগ্নের সপ্তমে কিন্তু রবির অবস্থান বিবাহ ক্ষেত্রে তীব্র সমস্যা তৈরি করে, এটা সবসময় জানবেন। এবার কার ক্ষেত্রে কতটা করবে এটা বিচার্য। রবি কার নক্ষত্রে বসে আছে, রবি যদি আজকে অনুরাধা নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রে বসে আছে, মহা নক্ষত্র, সাথী নক্ষত্র, শতবিশা নক্ষত্র, এই সমস্ত নক্ষত্রে রবি যদি বসে থাকে সে ফল কিন্তু ভয়ঙ্কর হয়। লগ্নের সপ্তমে রাহু থাকলেও কিন্তু বিবাহিত জীবনে একটা খুব ডিস্টারবেন্স আসে। আর কেতু, ছেলের যদি লগ্নের সপ্তমে কেতু থাকে তাহলে যে মেয়ের সাথে বিবাহ হবে, বিবাহর সময় পাত্রীপক্ষ তাদের সম্পর্কে অনেক কথা চেপে যেতে পারে, গোপন রাখতে পারে। তেমনি কোনো পাত্রীর ক্ষেত্রে যদি পাত্রীর সপ্তমে যদি কেতু থেকে থাকে তাহলে যে ছেলের সঙ্গে বিয়ে হবে তারাও কিন্তু অনেকটা নিজেদের ইনকাম হতে পারে, তাদের ফ্যামিলি স্ট্যাটাস হতে পারে, বা পূর্ববর্তী ছেলের সঙ্গে কোনো মেয়ের কোনো সম্পর্ক হওয়ার ক্ষেত্রে অনেক ব্যাপারে কিন্তু তারা গোপনীয়তা অবলম্বন করবে। তাই সপ্তমে কেতু থাকা ব্যাপারটাকে কিন্তু দর্শক বন্ধু আপনারা খুব সিরিয়াসলি বিচার করবেন বা গুরুত্ব দেবেন। কারণ কেতু কিন্তু একটা ভয়ঙ্কর, মানে 9টা গ্রহের মধ্যে সর্বোত্তম যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন নেগেটিভ গ্রহ, সে হলো কেতু। কেতু যে ঘরে বসে সেই ঘরটাকে সম্পূর্ণরূপে ড্যামেজ করে দেয়। কিন্তু কতটা ড্যামেজ করবে সেটা কেতু কার নক্ষত্রে বসে আছে এবং সেই নক্ষত্র প্রতি গ্রহ কে এবং তার সঙ্গে কেতুর সম্পর্ক কি, এবং কেতুর ওপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে কিনা। পাওয়ারফুল বৃহস্পতি হতে হবে, দুর্বল বৃহস্পতির দৃষ্টি হলে হবে না। কিন্তু সেক্ষেত্রে বৃহস্পতিরও নক্ষত্রগত অবস্থান এবং স্থানগত অবস্থানটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই চার্টে বৃহস্পতি কতটা পাওয়ারফুল। বৃহস্পতি দৃষ্টি মানেই যে সবসময় সব কিছু নেগেটিভিটি কাটিয়ে দেবে, সেই দৃষ্টি পড়েছে বলে এটা কিন্তু কখনো ভাববেন না। বৃহস্পতিরও কিন্তু উপযুক্ত ডিগ্রির মধ্যে অবস্থান, উপযুক্ত নক্ষত্রের সঙ্গে অবস্থান, তবেই কিন্তু সে শুভফল দিতে পারবে। তাই বিয়ের ব্যাপারটা কিন্তু অনেক ডিটেলসে বিচার করে
তবেই কিন্তু বিবাহ জায়গায় যান, না হলে আপনাদেরই কিন্তু মানসিক এবং আর্থিক দিকে অনেকটা অপচয় হতে হবে। বিবাহ সম্পর্কে যতটা সম্ভব আমি কভার করার চেষ্টা করলাম সমস্ত আঙ্গিকে, যে বিয়ের পরবর্তী কি কি সমস্যা হতে পারে সেইগুলো বলার। আর মাঙ্গলিক দোষ আছে মানেই যে সবসময় লাল পলা পরবেন এটা কখনো নয়, মাঙ্গলিক দোষ লাল পলায় কাটে না। আর বিবাহ সম্পর্কে আমার যদি আলোচনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশানটা দিয়ে রাখবেন যাতে পরবর্তী আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। যেতে যেতে একটা কথা বলি, যদি বিবাহ সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকে বা আপনাদের নিজেদের পরিচিত কাউর বিবাহ সম্পর্কে চার্ট তৈরি করা বা পাত্রপাত্রীর চার্ট উভয়ের দেখানোর ব্যাপার থাকে, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সর্বতোভাবে এই বিষয়ে সাহায্য করব এবং আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। নমস্কার।